আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আছে গত 2 দিন চট্টগ্রামের 2টা নিউজ আমাদের নজরে পড়েছে। 2টা নিউজ আমি একবার বলে নিই আপনাকে। একটা হলো গ্রাফিতি নিয়ে ওখানে তুলকালাম কাণ্ড চলছে। এই গ্রাফিতি নিয়ে আপনিও আপনার চ্যানেলে মানচিত্রে শো করেছেন, আমি দেখেছি। আমরাও আলোচনা করেছি, বোধহয় কাকতালীয় ভাবে একই সময়ে দুটা ঘটনা ঘটেছে। দর্শকরা মনে করতে পারেন যে আমরা শেয়ার করেছি কিনা, না, এই অনুষ্ঠানের আগে শেয়ার হয়নি। আমারও প্রশ্ন যে এই গ্রাফিতি 5 আগস্টের যেই মেটিকুলাস ডিজাইন, যে প্ল্যান, ওই প্ল্যানের একটা পার্ট হঠাৎ এতদিন পরে এসে এই গ্রাফিতি গুলো কি যেসব দেয়ালে লাগানো হয়েছে আজীবনের জন্য, সরকারের এই দেয়ালগুলো কি বন্দোবস্ত দিয়ে দিয়েছে কাউকে? কারা করেছিল গ্রাফিতি? মূল কে? জুলাই যোদ্ধা কারা? আমরা তো শুনি যে ইউএস এইডের যে টাকা, সেই টাকা বরাদ্দ ছিল ওই গ্রাফিতি আঁকার জন্য, শত কোটি টাকা বরাদ্দ ছিল। হঠাৎ কেন আবার গ্রাফিতি নিয়ে উত্তেজনা জানতে চাই। এবং বলছি চট্টগ্রামের 2টি নিউজ। আরেকটা নিউজ, এমন কোনো মানুষ নাই যে পড়লে পরে তার চোখে পানি আসবে না। এক বাবা অক্সিজেন পাইপের অভাবে তার সন্তান, হামে আক্রান্ত সন্তান মারা গেছেন। বাবা খুঁজছিলেন, একটা পাইপ পেয়েছেনও, কিন্তু পাইপটি আসার আগে সন্তান মারা যান। এই ইউনুসের বিরুদ্ধে আমরা কথা বলি, সারা দেশের মানুষ কথা বলে। আমি দেখলাম সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজকেও আবার বলছে যে ইউনুসের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমি এই 2টা বিষয়ে আকর্ষণ করে আজকে আলোচনা শুরু করতে চাই। পান্না, কেন গ্রাফিতি হঠাৎ করে, আর এই যে ইউনুসের কর্মকাণ্ড নাকি আমরা প্রশ্নবিদ্ধ করছি, তাজুল ইসলাম বয়ান দিচ্ছেন, কি মনে হয়? হ্যাঁ, পূর্ণিমা ভাই, গ্রাফিতি নিয়ে যদি প্রথমেই বলতে হয়, আপনি যেই ক্লুটা দিলেন যে এর পিছনে মার্কিন এইড থেকে শত কোটি টাকা বরাদ্দ ছিল। বরাদ্দ তো পুরো আন্দোলনের পিছনে ছিল, এটা আমরা সবাই জানি। এটা এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে। বিষয় হচ্ছে যে গ্রাফিতি নিয়ে বলছেন, আপনি যে ক্লুটা দিলেন যে মার্কিন এইড থেকে শত কোটি টাকা ছিল, বরাদ্দ ছিল, হাজার হাজার কোটি টাকা এই আন্দোলনের পিছনে করা হয়েছে। এখন আস্তে আস্তে সব বেরিয়ে আসছে। আন্দোলনের তো স্বতঃস্ফূর্ত ভাবে গণমানুষের অংশ ছিল, তাই না? পার্টিকুলার কিছু মানুষ বাদ দিয়ে আওয়ামী পরিবারের সদস্যরা ওই আন্দোলনে ছিল। কিন্তু এই আন্দোলন যে শুধুমাত্র সরকার পতনের আন্দোলন নয়, এই আন্দোলন যে ছিল একটা বিশেষ গোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের, সেটি এখন স্পষ্ট। তো আমি আরেকটা জিনিস বলি, যে একটা রেফারেন্স দিই। কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক, জনমিতি এবং অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞ আহ, জেফ্রি স্যাক্স কিন্তু আরো আরো বছর খানেক আগে এই আন্দোলন সম্পর্কে তিনি তার গবেষণায় তুলে এনেছেন। কিভাবে আন্দোলন সংগঠিত হয়েছে, কিভাবে ডিপ স্টেট খেলেছে। সেসব জায়গায় যদি আমি নাও যাই, শত কোটি টাকা ব্যয় হয়েছে না হাজার কোটি টাকা ব্যয় হয়েছে এই গ্রাফিতিতে, প্রথম কথা হচ্ছে, এই গ্রাফিতি কি যুগ যুগ ধরে থাকবে? কেন থাকবে? থাকার কোনো প্রশ্নই ওঠে না। কেন প্রশ্ন ওঠে না? গ্রাফিতিতে অবশ্য অনেক ভালো ভালো স্লোগান ছিল। একটা বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য, একটা শোষণ মুক্ত রাষ্ট্র বিনির্মাণের জন্য, স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, সব ভালো ভালো কথা ছিল। কিন্তু সেই কথাগুলোর বাস্তবায়ন কতটুকু হয়েছে? বৈষম্যহীন সমাজ কি প্রতিষ্ঠা হয়েছে ডক্টর ইউনূস ক্ষমতা দখলের পরে? বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কোন কাজ কি এই যে সাবেক ছাত্র সমন্বয়করা করেছে? তারা তো একটা মবের রাজত্ব আমাদেরকে দিয়েছিল, এবং সব জায়গাতে একটা অরাজকতা আর মুক্তিযুদ্ধকে টার্গেট করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল। অতএব তাদের এই কথাবার্তার সাথে তাদের কর্মকাণ্ডের সাথে কোনো মিল নেই। অতএব এই গ্রাফিতি গুলো রেখে লাভ কি? কিসের উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? তারা যদি বলতো যে আমরা রক্ত দিয়ে এই গ্রাফিতি গুলো তৈরি করেছি, লিখেছি, এঁকেছি, আমরা শ্রদ্ধার সঙ্গে বলতাম যে হ্যাঁ, এগুলো থাকতে হবে, এগুলো আলাদা একটা মূল্যায়ন আমাদেরকে করতে হবে। কিন্তু সম্পূর্ণটাই তো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেশের 18 কোটি মানুষকে প্রতারণার শিকার করা হয়েছে। এই জায়গা থেকে এই গ্রাফিতি গুলো আর সেই আবেগ মূল্য ধরে রাখতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে, দেখুন গ্রাফিতি শব্দটা কি? গ্রাফিতি মানে তো আমি যেমন তেমন দেয়ালে লিখলাম, ওই কিছু স্লোগান তুলে ধরলাম, সেটি গ্রাফিতি হয়ে গেল, তা না। গ্রাফিতির তো আলাদা একটা সংজ্ঞা আছে, এর একটা ইতিহাস আছে। মোদ্দা কথা সংক্ষেপে যদি বলতে হয়, সরকারের বা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তাদের বিনা অনুমতিতে, অনুমতি সাপেক্ষ নয়, বিনা অনুমতিতে
জনগণের মনের কথা তুলে ধরতে শৈল্পিক উপায়ে কোনো কিছু মানে চিত্রায়িত করার নাম হচ্ছে গ্রাফিতি। তো কেন সরকারের বিনা অনুমতি বলা হয়েছে? অর্থাৎ সেই সরকার, যেই সরকার শোষকের ভূমিকায় থাকে, সেই সরকার তার ভালো, ভালো বাণীর বা ভালো, ভালো চিত্রকর্মের অনুমতি দেওয়ার কথা নয়। যেমন আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি, "সুবোধ তুই পালিয়ে যা।" এই গ্রাফিতিটা মানুষের মন ছুঁয়ে গিয়েছিল। তার একটা শিল্প মূল্য ছিল। কিন্তু যেই গ্রাফিতি গুলো রাজধানী সহ সারা দেশে ছেয়ে গেল, আঁকা হলো, বলুন তো, বুকে হাত দিয়ে যে কেউ একজন বলুক যে এর কোনো শৈল্পিক মূল্য আছে? যা ইচ্ছা যেমন ইচ্ছা বা যা খুশি লেখা হয়েছে, করা হয়েছে। আমি তাও মানলাম, আমি শ্রদ্ধাবোধ প্রদর্শন করতাম যদি কিনা ওই কথাগুলোর বাস্তবায়ন যারা এগুলো করেছে তারা রাখতো। যেহেতু তারা করেনি, তারা ১৮ কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তো এইসব গ্রাফিতির কোনো মূল্য আমাদের কাছে থাকতে পারে না। বরং শহরগুলো পরিচ্ছন্ন করতে হবে। আদর্শ আছে, আদর্শ তুমি বাস্তবায়ন করো। ঠিক আছে, ধরে নিলাম তর্কের খাতিরে যে তোমরা কিছু করোনি, আমরা সেটাও বাদ দিলাম। বাস্তবায়ন করো। মানে আমি নামাজ পড়বো না, আমি পূজা অর্চনা করব না, আমি ঠাকুরের আ ছবি রেখে দেব, আমি কোরআন শরীফ আমি ওয়ারড্রোব কিংবা আমি সেলফের উপরে সাজিয়ে রাখবো। ওটা তো বড় ভন্ডামি। তেমনি আমি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য কিছু করব না, আমি শুধু গ্রাফিতি এঁকে ছেড়ে দেব, আমি স্লোগান তুলে ধরবো। এটা তো বড় ভন্ডামি। ওগুলো বাদ দিয়ে কাজে কর্ম দেখাক যে তারা এইসব আদর্শ বাস্তবায়ন করতে চায়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলেছেন যে চট্টগ্রামে মানে ভেন্টিলেটরের অভাবে বা অক্সিজেনের অভাবে যে শিশু মারা গেছে। দেখুন এই চিত্র আমরা করোনা কালে দেখেছিলাম এবং করোনাটা তো হঠাৎ করে এসেছিল। তারপরের প্রস্তুতি কি? ডক্টর ইউনূস কি রেখে গেছে? আইসিইউ রেখে গেছে, ভেন্টিলেটর রেখে গেছে। এই ভেন্টিলেটর বা অক্সিজেনের জগতে এর মধ্যে শুধু এই চট্টগ্রামে এই শিশুর মৃত্যু নয়। এই আমের যে প্রাদুর্ভাব এর মধ্যে আরো অনেকের ঘটেছে। এবং এই যে জুলাই আন্দোলনকারীরা, কথিত জুলাই আন্দোলনকারীরা, তারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। যারা হামকে নিয়ে আলোচনা করছে, হামের নানান বিষয় নিয়ে ডক্টর ইউনূসকে দায়ী করে আমরা যারা কথা বলছি, তারা নাকি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে এটাকে ব্যবহার করছে। এটা কোন ধরনের কথা? এটা কোন ধরনের মন্তব্য? শত, শত শিশু মারা যাচ্ছে। সরকারি হিসেবে ৪৫০ রও বেশি শিশু মারা গেছে। বেসরকারি হিসাবে তো এটা ১ থেকে ১,৫০০ হবে মিনিমাম। আপনার সহস্রাধিক শিশু মারা যাচ্ছে, আমরা সেটা নিয়ে বলব না? তার জন্য দায়ী কি আমরা বলব না? এটা কোন ধরনের ফাজলামো শুরু হয়েছে? কি বলতে চায় তারা? এই জুলাই ব্যবসা নিয়ে খাওয়ার দিন শেষ। জুলাই ব্যবসাকে কেন্দ্র করে আর কোন বয়ান বা কোন ন্যারেটিভ মানুষ আর এখন শুনতে চায় না। ধন্যবাদ পান্না। আমি তারেক রহমানের কাছে যেতে চাই। তারেক রহমান যেহেতু জুলাই আগস্ট আন্দোলনে খুবই অ্যাক্টিভ ছিলেন, তারেক রহমান এই গ্রাফিতি গুলো নিয়ে আমরা অনেক কথা শুনি, প্রচুর টাকা ঢেলেছিল। আপনি পেয়েছেন কিনা জানি না, আর যদি না পেয়ে থাকেন তাহলে আর একটু জানতে চাই যে গ্রাফিতি গুলোর ভেতরকার কি ছিল এবং এখন হঠাৎ করে এই গ্রাফিতি ইস্যু কেন করা হলো? মানে শিশুদের প্রাণের চেয়ে সাজিস তো বলছেই যে বিএনপি সরকার জুলাই সনদ নিয়ে কথা বলে না, শিশুদের হাম নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আপনার কি মনে হয়? আচ্ছা, হ্যাঁ, গ্রাফিতি ঠিক নিয়ে আছে। বলার আগে অন্যভাবে বলি। আহ, জামাত যতটা না ভালো মুসলমান, তার চেয়ে ভালো তারা খ্রিস্টান, তার চেয়ে ভালো তারা হিন্দু। জামাতের কথা বলছি। এবং জামাত যতটা না ধার্মিক, তার চেয়ে বেশি তাদের মুখের ভাষা খারাপ। এবং তাদের যারা মহিলারা রাজনীতি করে, ছাত্রী সংস্থা বলেন, জামাতের নারী কর্মী বলেন, তাদের মুখের ভাষা জামাতের পুরুষ কর্মীর চেয়ে হাজার গুণে খারাপ। এবং তারা আজকে গ্রাফিতির যে জায়গা সে জায়গাতে লিখেছে বিএনপি সিডিআই। ঠিক আছে, আমি ব্যঙ্গ করে মনের মধ্যে আঁকতেছিলাম, ওরা কি এখন আর জামাত সিডিআই করে না? বিএনপি কে হঠাৎ মানে সিডিআই করতে যাচ্ছে কেন? তাই না? তো এই রাজনীতিতে এই বিষয়গুলো কেন আসবে এভাবে? শাহবাগে এই যে হিজাব পরে এইভাবে স্লোগান দিল, সাওয়া মাওয়া ছিঁড়ে ফেল। এই ভাষাটা যেভাবে আমরা এই ভাষা বলছি না, যে এই ভাষাটা বলছে তার কথা বলছি। ওই মহিলা ওর বাড়িতে ফিরে যায় নাই, ওর প্রতিবেশীরা আছে না, ওর বাপ ভাই নাই, মা নাই, ওর বোন নাই, বাবা নাই, ভাই নাই। ওর সন্তানের সামনে গিয়ে ও দাঁড়াবে না, এক টেবিলে খাইতে বসবে না। ও কেমনি হাওয়া ছিঁড়ে ফেলার স্লোগান দিল একটা মহিলা হয়ে? তো এই জন্য বলছিলাম যে এরা যতটা না মুসলমান তার চেয়ে বড়। দেখবেন যে খুব সুন্দর করে এরা হলো ওই
মন্দিরে গিয়ে আপনার গীতা পাঠ করছে, তারপরে ফাদারের শ্লোক পাঠ করছে, এবং এক জামাতের নেতাকে দেখলাম যে ফাদারের হাত ধরে সে শপথ করতেছে। তো এই বিষয়গুলো, তো ধর্মের নামে যারা রাজনীতি করতে এসে সমাজকে অস্বস্তিকর, অস্বাস্থ্যকর এবং অনিরাপদ বানাচ্ছে এবং অসহিষ্ণু বানাচ্ছে, ভালোবাসাহীন একটা সামাজিক বন্দোবস্তের দিকে নিয়ে যাচ্ছে, তারা আজকে এরকম করছে। গ্রাফিতি, এই গ্রাফিতি জুলাই গণ অভ্যুত্থানের পরে এলাকায় এলাকায় একটা ব্যবসা ছিল। যে কি ব্যবসা? আমরা একটু গ্রাফিতি আঁকাবো, টাকা দাও। কমন ব্যবসা প্রত্যেক এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়। হ্যাঁ, 5,000 টাকার রং কিনলে গ্রাফিতি 20টা হয়ে যাবে। সেখানে তারা এক গ্রাফিতির জন্য 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা করে নেয়। জায়গায় জায়গায় একটা হইলুট চলছে, গ্রাফিতি বানাবে। আমাদের আমাদের সংগঠনেও একজন নারী নেত্রী ছিল, তার অনেক শখ গ্রাফিতি আঁকাবে। সে গ্রাফিতি আঁকানোর জন্য বিভিন্ন জায়গায় চিঠি লেখে, আমি নাম বলতেছি না। আলহামদুলিল্লাহ তাদের এই ধরনের মানুষগুলো থেকে, অসুস্থ স্বাস্থ্যকর মানুষ থেকে আমরা মুক্তি পেয়েছি। গ্রাফিতি জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনের মধ্যে, আমাদের নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে আমরা রাস্তায় লিখে দিয়েছিলাম, ঠিক আছে, লিখে দিয়েছিলাম যে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, সংস্কার কাজ চলছে। আন্দোলনের ভাষা আছে, সেই ভাষাগুলো আমরা ব্যবহার করেছি। আবার যখন সিভিয়ার লেভেলে আপনার হলো রাষ্ট্র নিপীড়কের ভূমিকায় আসছে, আরো আরো বাজে ভাষায় আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, ঠিক আছে। কিন্তু তার পরবর্তী পরিপ্রেক্ষিতে কি, মানুষ কি গাছে উঠায় ঘুমানোর জন্য, নাকি গাছে উঠে ফল পেড়ে একটা অর্জন করে আবার গাছে নেমে সেই ফল নিয়ে বাড়িতে গিয়ে আপনার হলো তারা মানে স্বস্তি বোধ করে? গাছে যে উঠে, মানে জুলাই যে গাছে উঠছে ওখান থেকে আর নামবে না, খালি সারা জীবন জুলাই জুলাই চলবে। জুলাই চললে অনেক বেনিফিট, জুলাই চললে লুটপাট করা যায়, জুলাই চললে চাঁদাবাজি করা যায়, জুলাই করলে মানুষকে ভয় দেখা যায়, জুলাই করলে মব সৃষ্টি করা যায়, আর সাউয়া ছেড়া স্বাধীনতা পাওয়া যায়, তাই তো? তো এইগুলো এইগুলো কি, এই অসুস্থতার আমরা ব্যাখ্যা কিভাবে দেব বলেন? হাম নিয়ে বলি যে এই ডক্টর ইউনূসের দালাল যেগুলো, শয়তান ইতর অভদ্রগুলো বাচ্চাদের মৃত্যুকে নিয়ে তামাশা করে, এবং এরা জানোয়ার। এতগুলো শিশু মারা যাওয়ার পরেও যুক্তি খোঁজে এবং আপনার হলো অজুহাত খোঁজে। কিসের অজুহাত? আমি ওই জন্য বলছিলাম যে বিএনপি কে বলছিলাম যে বেটা রঙে আসো, চিকন মিশনে ঢুকাবে, তখন রং তোমার ছুটাবে। আমি এমনি বলছিলাম আর কি। ছোটবেলায় আব্বা আমাকে বলতো এটা, যে পড়াশোনা না করলে এভাবে বলতো যে রঙে আসো না, তারা তোমার মাস্টার তোমার দিবেনি। তো জনগণ কিন্তু, আমি বলছিলাম 10 বছর পরে আপনার বিএনপি কে বলবে না যে ডক্টর ইউনূসের গাফিলতির কারণে আমি শিশু মারা গেছে, তখন কিন্তু সালটা লেখা থাকবে ও 26 সাল, তখন তো বিএনপি ক্ষমতা ছিল, তাহলে বিএনপির গাফিলতি এটা, ঠিক আছে। মানে আপনি দেখেন এই জায়গাটা খুব ক্লিয়ার, ক্লিয়ার কাদের গাফিলতির কারণে, এবং ইউনিসেফ থেকে খুব কড়া ভাবে একবারে ক্লিয়ার পয়েন্ট টু পয়েন্ট বলা হয়েছে যে তারা টিকার জন্য তারা তাগাদা দিয়েছে, সতর্ক করেছে এবং বারবার নোটিশ করেছে, নোটিফিকেশন দিয়েছে যে আপনাদের টিকা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কিন্তু এই এই যে নূরজাহান 10 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে, কিন্তু ওর টিকা কেনার টাকা হয়নি। এই যে জেলায় জেলায় জুলাই খুঁটি বানাইছে, আসিফ কি বলে যে জুলাই খুঁটি বানাতে গেলে যত টাকার সমস্যা হয়, জুলাই খুঁটি বানানোর প্রজেক্ট হাতে নিয়েছে, জুলাই খুঁটি বানালে কমিশন পায়, টাকা পায়। 1 জুলাই খুঁটি বানাইছে, বানানোর জন্য প্রজেক্ট 30 কোটি 40 কোটি টাকা। তো এগুলো মানে এগুলো করতে টাকা হয়েছে, তারপরে গ্রাফিতি বানানোর টাকা হয়েছে, তারপরে বিদেশে যায় যায় গ্রাফিতি দেখাইছে, সেগুলোর টাকা হয়েছে, কিন্তু হামের টিকা কেনার টাকা হয়নি। এবং এখন এই শয়তানগুলো এখন নতুন করে বিএনপির উপর দায় দিচ্ছে, এবং বিএনপি এটা প্রাপ্য, বিএনপি এই দায় পাওয়া উচিত, এবং ওরা যারা দায় দিচ্ছে সঠিক কাজ করতেছে। বিএনপি যখন বিচার করবে না, তখন তো বিএনপি কে দায় নিতে হবে, সেই দায় সেইটাই আমাদেরকে এখন দেখতে হচ্ছে আর কি। আহ ধন্যবাদ তারেক, আমি তারেক রহমান আপনাকে ধন্যবাদ। আমি আজকে অনুষ্ঠান খুব একটা বড় করব না, আর একটা দুটো প্রসঙ্গ দিয়ে শেষ করবো। আমি একটু মঞ্জুর আলম পান্না আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে, তবে তারেককেও আমি একটু খেয়াল করতে বলবো। তারেক, আমি দেখলাম গতকালকে বা আজকেও হাসনাত আব্দুল্লাহ বলেছে আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। আর আমার সামনে একটা ফটো কার্ড আছে, যে ফটো কার্ডটায় সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন
ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার পটভূমি তৈরিতে তৎপর। এজন্য তারা ডক্টর ইউনূসের কর্মকাণ্ড বিতর্কিত করার নানান অপপ্রয়াস চালাচ্ছে। বিরোধীরা সতর্ক থাকুন। পান্না, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড আমরা বিতর্কিত করছি, আপনি করছেন নিশ্চয়ই, তারেক রহমানও মাঝে মধ্যে করছে। আমরা সত্যিকার অর্থেই কি অপরাধী যে ডক্টর ইউনূসের মতো একজন ফেরেশতা নিয়ে আমরা কথা বলছি? আমি অন্যায় দেখেন, করছি। আমি এত যোগ বিয়োগ বুঝি না। আমরা আওয়ামী লীগের সময় রাজনীতি করছি, রিমান্ডের শিকার হয়েছি, জেল জুলুম কাটছি। রাজনীতিতে প্রতিপক্ষকে এই ধরনের প্রতিহিংসার শিকার হতে হয়, খুবই স্বাভাবিক। আমরা মনে করি যে সিংহাসন এবং জেলখানা পাশাপাশি, রাজনীতিতে এই জেল জুলুম থাকবে। কিন্তু কসম করে বলতেছি, আওয়ামী লীগের সময়ে কেউ আমার মাকে রেপ করতে চায়নি যেভাবে জামাত রেপ করতে চাচ্ছে এখন। জামাত শিবির যেভাবে আমার বোনকে, আমার ওয়াইফকে এবং অন্যান্য রাজনৈতিক কর্মীদের পারিবারিক সদস্যদের যেভাবে রেপ করতে যাচ্ছে, যেভাবে হুমকি দিচ্ছে, স্বাধীনতা হানির হুমকি দিচ্ছে এবং চরিত্র হনন করছে, আমি বলছি জামাতের এই নোংরামি থেকে বাঁচার জন্য অন্তত আওয়ামী লীগকে দরকার। এই অভদ্রতা এবং এই আপনার হলো ব্যভিচারী গ্রুপ, এই ধর্ষক গ্রুপ, ঐতিহাসিকভাবে রেপিস্ট একটা সংগঠন, তাদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য অন্তত আওয়ামী লীগের পুনর্বাসন দরকার। এবং দরকার, আওয়ামী লীগ রাজনীতি করবে না কেন? আওয়ামী লীগ কি জামাতের চেয়ে বেশি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আওয়ামী লীগ কি জামাতের মতো গণহত্যা করছে? গণহত্যার সংজ্ঞা কি? গণহত্যা ক্লিনজি, জাতিগত নিধন। পাক বাহিনীর একটা এজেন্ডা ছিল বাঙালিদের মারবে, রাজাকারদের একটা এজেন্ডা ছিল যে বাঙালি নারীদের ধর্ষণ করবে, জামাতের একটা এজেন্ডা ছিল বাঙালি নারীদের ধর্ষণ করবে, এটা মুসলিম নারী হোক অমুসলিম নারী হোক। তারা তারা এই এই ধর্ষণকে তারা জিহাদের সঙ্গে তুলনা করছে, এই গণহত্যাকে তারা জিহাদের সঙ্গে তুলনা করছে এবং 1971 সালের যুদ্ধকে তারা ধর্মযুদ্ধ বলেছে এবং ইসলাম প্রতিষ্ঠার যুদ্ধ বলেছে। এই কথা বলে মানুষ হত্যা করেছে। তাদের মতো পাপী কেউ এই দেশে হতে পারে? তারা বাংলাদেশে আরামে রাজনীতি করবে, আর অন্য কেউ রাজনীতি করতে পারবে না। এই যে আজকে আমি কি বলি জানেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা হচ্ছে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নামের দল বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, ততদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন নাই। তত্ত্বাবধায়ক সরকার কেন নিয়ে আসবেন? বলবেন যে নিরপেক্ষ নির্বাচনের জন্য। নিরপেক্ষ কোন নিরপেক্ষ নির্বাচন? জামাতকে ক্ষমতায় নিয়ে আসার জন্য নিরপেক্ষ নির্বাচন? আপনি আমাকে বলেন, নিরপেক্ষ নির্বাচন যদি হয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, সেই নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের অধিকাংশ মানুষ হোক অথবা অধিকাংশ না হোক, বড় একটা অংশ একটা দলকে সমর্থন করে, তাদের রাজনৈতিক অংশগ্রহণ নাই। আপনি বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আসবেন কিসের জন্য? বলবেন যে নিরপেক্ষ নির্বাচনের জন্য। নিরপেক্ষ নির্বাচনের প্রধান একমাত্র শর্ত বাধাহীন নির্বাচন এবং সকল দলের অংশগ্রহণ নির্বাচন। ঠিক আছে, তাহলে এখন দেখেন তত্ত্বাবধায়ক সরকার নামে একটা সরকার আসবে, কিন্তু সেই সরকারের মেকানিজম কি? একটা দল নির্বাচনে থাকতে পারবে না। তাহলে ওইটা আবার নিরপেক্ষ নির্বাচন কিভাবে হলো? তো কিন্তু ওরা চায় এটা এইভাবে, ওরা এইভাবেই চায় যে একটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে, একটা দলকে বাদ দিবে, দিয়ে নির্বাচন হবে এবং সেইখানে। এবং দেখবেন জামাত কিন্তু এই নির্বাচনে খুবই অখুশি না, তারা খুবই খুশি এবং দিনে 70 বার তারা হলো আলহামদুলিল্লাহ পরে এই নির্বাচনের জন্য। এবং বাইরে বাইরে বলে নির্বাচনে মেকানিজম হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে তারা 70 বার আলহামদুলিল্লাহ পরে। কেন পরে? 70টা আসন পায়, তবে তারা 70 বার আলহামদুলিল্লাহ কেন পড়বে না? বলেন। ধন্যবাদ, ধন্যবাদ তারেক রহমান। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি পান্নাকে দিয়ে আজকে শেষ করতে চাই। আজকে আগেই জানিয়েছি যে আজকে অনুষ্ঠান খুব বেশি দীর্ঘ করবো না। আমাদের তারেক রহমান খুবই সবার আগ্রহের এবং স্নেহের মানুষ বলতে পারি। তিনি জার্নিতে আছেন, তারপর আমাদের সময় দিচ্ছেন। পান্না, দর্শকের রিকোয়েস্ট, দর্শক বা আপনাকে লিখছেন যে গোলামি চুক্তি নিয়ে আরো গভীরভাবে আপনার কাছ থেকে কিছু পর্যালোচনা জানতে চাই। আমি আপনাকে ধরিয়ে দিতে চাই যে কোথায় যেন বাতাস, যেটা ফজলুর রহমান বলেছেন বোধহয় আপনার এখানেই, যে একটা পশ্চিমা হাওয়া টের পাওয়া যাচ্ছে, বা উনি বলেছেন এই কথাটা। তার কি পাকিস্তান, আমেরিকা থেকে আমাদের ব্যাপক অস্ত্র কেনার কথাবার্তা চলছে। তারপর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ সফরে এসেছেন, যেটা নিয়ে মিডিয়ায় কোনো খবর ছিল না। যাক, আমরা সেটা যেহেতু ওনারা আনুষ্ঠানিকভাবে বলেননি, আমরা জানতে চাই না। কিন্তু কোথায় বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশকে নিয়ে আবার একটা খেলা, এটা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এবং এই গোলামি চুক্তি নিয়ে সবশেষ আপনার পর্যালোচনা কি? এটা যে বলছে যে এই চুক্তি পর্যালোচনা করা হবে, আবার বাস্তবায়নের সব পথ তো এগিয়ে যাচ্ছে, আপনার কি মনে হয়? ঠিক। এবং সেই সাথে
একই সাথে সেই সাথে এই বিষয়টাই যে তাজুল সাহেবের যে বক্তব্য, এটা আমি আগে আপনার মন্তব্য জানতে চাই। উনি যে বলছে যে ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার পটভূমি তৈরিতে তৎপর, এজন্য তারা ডক্টর ইউনূসের কর্মকাণ্ড বিতর্কিত করার নানা প্রয়াস চালাচ্ছে। আমি সম্ভবত পূর্ণিয়া ভাই মিস্টার তাজুলের এই প্রসঙ্গে আপনি অবতারণা করার আগে আমি উত্তরটা দিয়ে দিয়েছি সম্ভবত আমার জায়গা থেকে। এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে যারা কথা বলছে, ডক্টর ইউনূসের যে অপকর্ম, ডক্টর ইউনূসের কারণে যে সহস্রাধিক শিশু মৃত্যু, এইসব নিয়ে আমরা কথা বলছি, তারা এখন আমাদেরকে অ্যাটাক করছে। কারা অ্যাটাক করছে? ডক্টর ইউনূসের যারা দালাল চাটুকার যারা আছে, যারা ধান্দাবাজ ছিল, ডক্টর ইউনূসকে সামনে রেখে দেশকে লুটে পড়ে খেতে চেয়েছিল, মুক্তিযুদ্ধের আদর্শকে একেবারে নির্মূল করে দিতে চেয়েছিল, তাদের গায়ে এখন বাজছে। কত বড় একটা জঘন্য বিষয় যে এইসব নিয়ে কোনো কথা বলা যাবে না। যেখানে ইউনিসেফ থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, তারা দায়ী করছে ডক্টর ইউনূসকে। তাহলে তাদেরকে কিনে নিয়েছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ। তারা কেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলছে? আমরা তো চুনোপুটি, আমরা তো এদেশের মধ্যে আছি। আমাদের আমাদের আমরা কথা বলতে গেলে ফ্যাসিবাদের পক্ষ নেওয়া হচ্ছে, বা কথিত ফ্যাসিবাদী বিষয়গুলোকে আড়াল করার জন্য আমরা ডক্টর ইউনূসকে সামনে নিয়ে আসছি। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিংবা ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো ডক্টর ইউনূসকে কেন দায়ী করছে? ফ্যাসিবাদকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এসব কথাবার্তার উত্তর দিতেও আমাদের রুচিতে বাধে। এবং হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন যে আওয়ামী লীগকে আর রাজনীতি ফিরতে দেওয়া হবে না। শোনেন, এইসব ফাঁকা কলস বাজে বেশি। 6টা আসনে জিতেছে জামাতের কাছ থেকে ধার দেনা করে, তাদের ভোটে জিতেছে। মেম্বার ইলেকশনে জেতার মতো একটা ক্ষমতা আছে। এবং এই যে জুলাই শব্দ, এই যে ফ্যাসিবাদ, এগুলো ভাই পাংশে হয়ে গেছে, একেবারে স্রেফ পাংশে হয়ে গেছে। এগুলোতে মানুষ এখন বিরক্ত হয়, স্রেফ বিরক্ত হয়। তো তাদের তার কোনো পুঁজি নেই, তাদের পুঁজি এখন ওই যে জুলাই আর ফ্যাসিবাদ, এই শব্দগুলো, আর হচ্ছে ভারত বিরোধিতা। এই তো এখন বিষয় হচ্ছে যে এনসিপি তো পৃষ্ঠ পুষ্ট সবকিছুই হয়েছে ডক্টর ইউনূসের মাধ্যমে। সো ডক্টর ইউনূস তো তাদের অভিভাবক এবং তারই তো দল, তারা তো তাকে সেভ করবেই। এটা তো অবাক হওয়ার কিছু নেই। মবের জন্য দায়ী করলো এখন, মানে এটা, মানে তারা এখন এতটাই হাস্যকর পর্যায়ে পৌঁছেছে। দেখেন, দেশের এত বড় একটা সিরিয়াস ইস্যুতে নাহিদ ইসলাম বলছে যে মবের জন্য বর্তমান সরকার দায়ী থাকবে। দায়ী আমরাও করতে চাই, এখন তো মব থামেনি, কিন্তু তাদের মুখ থেকে মানুষ এই কথাগুলো আর শুনতে পায় না। এত সিরিয়াস একটা ইস্যুতে সে কথা বলছে, কিন্তু তার কথাকে মানুষ উড়িয়ে দিচ্ছে হেসে। যে কার মুখে কি কথা? মবের জনক যারা, মবকে ছড়িয়ে দিল বাংলাদেশে, মবকে নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করলো, এখন তারা বলছে মবের জন্য বিএনপিকে দায়ী করতে হবে। আগে নিজের চেহারা আয়নায় দেখো, কি করেছো তোমরা? পুরো দেশকে একেবারে 50 বছর পিছনে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই যে বলছিলাম না যে বিশাল করে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এই সো কল্ড বিপ্লবীরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। 5 আগস্টের পরপরই তো আমরা দেখলাম 8 আগস্ট ওথ হলো, 9-10 তারিখের মধ্যেই বিচারালয়, সুপ্রিম কোর্ট ঘেরাও করে বিচারপতিদের অপসারণের দাবি তুললো এবং বিচারপতিরা পদত্যাগে বাধ্য হলো। সেখান থেকে আস্তে আস্তে তো অনেক কাহিনী, আর এদের মুখ থেকে আমাদের শুনতে হয় মবের বিরুদ্ধে। তো এগুলো স্রেফ হাস্যকর কথাবার্তা, তাদের কথাবার্তা নিয়ে আলোচনা কিছু নিয়ে। আর গোলামী চুক্তি যেটা বলছেন, এটা মানুষ অলরেডি জেনে গেছে। পর্যালোচনার কথা কেন আসবে? কেন পর্যালোচনা আসবে? কেউ তো পর্যালোচনার কথা বলছে না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দল এক্সেপ্ট এনসিপি, জামাত, বিএনপি, তারা ছাড়া এই যে তারেক রহমান থেকে শুরু করে সিপিবি বা আরো যেসব দল আছে, তারা তো সবাই এই চুক্তি বাতিলের কথা বলছে। আর সিপিডি কোন রাজনৈতিক দলের লেজুবৃত্তি করে নাকি? দেবপ্রিয় ভট্টাচার্যদের মতো মানুষরা তারা বলছে যে এই চুক্তি বাতিল করতে হবে। এবং অদ্ভুত বিষয় বলবো না, অবাক বিস্ময়কর বিষয় বলবো না, যে এনসিপি, জামাতে ইসলামী এই চুক্তি নিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি, একটা শব্দ, নট সিঙ্গেল ওয়ার্ড। আপনি চিন্তা করতে পারেন, এরাই তো করিডোর নিয়ে কোনো কিছু বলেনি। এরাই তো বন্দর যখন বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো, কানাডার কোন একটা কোম্পানির সাথে চুক্তি করা হলো, সরি ডেনমার্কের একটা কোম্পানির সঙ্গে, বা ওটাকে কি বলে, আবুধাবির কোম্পানি একটা, সেটির সাথে ডিপি ওয়ার্ল্ড, তার সাথে চুক্তি হওয়ার কথা ছিল, একটা কথাও তো উচ্চারণ করেনি। আরে মার্কিন এজেন্ট, প্রত্যেকটা পেটে মার্কিন টাকা, মার্কিন ডলার ঢুকেছে, যার কারণে তারা এইসবের বিরুদ্ধে, যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্নের পথে। এবং অবভিয়াসলি এই চুক্তি বাস্তবায়ন যেভাবে করা হচ্ছে, 14টা বোয়িং কিনা হলো,
চুক্তি করা হলো, পরে জ্বালানি বিষয়ে এমওই করা হলো, সমঝোতা স্মারকে স্বাক্ষর করে এসেছেন ডক্টর ইউনূস। আপনি বোঝেন না যে ডক্টর ইউনূসের প্রেতাত্মায় যে ডক্টর খলিল, সে এখন এই মন্ত্রিসভায় কেন? আপনি বোঝেন না এই যে আশিক বিন মাহমুদ চৌধুরী নাকি আশিক চৌধুরী বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান না কি যেন, সে এখনো টিকে আছে ডক্টর ইউনূসের প্রেতাত্মারা? কেন? কিভাবে? এদেরকে কি হিসেবে রেখেছে? সব তো ২ এ ২ এ ৪ মিলানোর বিষয়। কষ্ট হওয়ার তো কথা নয়। এবং এই যে গোলামি চুক্তি, এগুলো তো অনবরত আমরা সবাই মিলে বলছি। শূকরের মাংস আসবে কেন? শূকরের মাংস কোন একটা ধর্মাবলম্বী মানুষরা খায়, আমি সেটাকে ইগনোর করছি না। কিন্তু যেখানে ৯৮% মানুষের দেশ, শূকরের মাংস এসে কে কিনবে? এটা তো মানে ডাম্পিং গ্রাউন্ড স্টেশনে পরিণত করা হবে। ওখানে যেই অতিরিক্ত উৎপাদিত মাংস, সেটা ওরা তো সমুদ্রে ফেলতে পারছে না। এখানে এসে ফেলবে, প্লাস কিছু টাকা নিয়ে যাবে। ১৫ বছরের জন্য এলএনজি চুক্তি কেন করতে হয়েছে? জ্বালানি চুক্তি কেন করতে হয়েছে? প্রতি বছর $১ বিলিয়ন এলএনজি আমদানি করতে হবে। কেন আমি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থাপনা ছাড়া আমি আ যুক্তরাষ্ট্র অনুমতি নিয়েই আমাকে অন্য দেশ থেকে সমরাস্ত্র আমদানি করব কি করব না সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? কেন যুক্তরাষ্ট্র যেসব দেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেই সব দেশের সঙ্গে আমরাও কোন ধরনের লেনদেন করতে পারব না? ভেরি সিম্পল বিষয়। এগুলো নিয়ে যারা প্রশ্ন করছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। এইগুলো তারাও বুঝতে পারবেন। আমার মতন নগণ্য সাংবাদিকের বক্তব্য শোনার দরকার নাই। প্রতিটা মানুষ যে চুক্তিগুলো মানে যেগুলো ডিসক্লোজ হয়েছে সেগুলো পড়লেই বুঝতে পারবেন। এবং ১৩২ পৃষ্ঠার চুক্তি আমাদের সামনে এসেছে, সম্ভবত ৫২ পৃষ্ঠার বিষয়গুলো ডিসক্লোজ করা হয়েছে। তাও এইটুকুলো আমরা জানতাম না। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তারা এটা তাদের ওয়েবসাইটে দিয়েছে বিধায় আমরা জানতে পেরে আমাদের জন্য জানা সম্ভব হয়েছে। নচেত জানতে পারতাম না তো। ডক্টর ইউনূসও বলতো না, বিএনপিও করত না। এবং স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি তো এর সঙ্গে ছিল। জামাত ইসলামী ছিল, এনসিপি ছিল। নচেত বিএনপি কেন এরকম একটি দেশ বিরোধী চুক্তি কার্যকর করার পথে এগিয়ে যাচ্ছে? এবং শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি অতি শীঘ্রই আরো যেসব বিষয় আছে সেগুলো নিশ্চয়ই স্বাক্ষরিত হবে চুক্তি। তবে আমি আপনাকে আগাম একটি বিষয় জানিয়ে রাখছি। আমি যতদূর জানি, এটা এখন ডিসক্লোজ করছি না। খুব শিগগিরই এটার যে আরো অন্যান্য গোপন বিষয়গুলো রয়েছে, খুব শিগগিরই আন্তর্জাতিক একটি গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশ হতে যাচ্ছে খুব শিগগির। আমি যতদূর জানি। এটুকু আমাদের সামনে এসেছে, এটুকু পড়ে তো আমাদের কারো ঘুম আসার কথা নয়। অর্থনৈতিক বিশ্লেষক মাহা মির্জা বলেছেন না যে, "এই চুক্তি পড়ার পর আমি কয়েক রাত ঘুমোতে পারিনি।" কিভাবে এই চুক্তি এখন বিএনপি এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সবাই মিলেমিশে এই চুক্তিটি করেছে। কেউ হৃষ্টপুষ্ট হওয়ার জন্য বা ক্ষমতা আসার লোভে এই চুক্তিতে সম্মতি দিয়েছে। আর বিএনপি তো ক্ষমতায় এসেছেই চুক্তিতে সম্মতি দিয়ে। অতএব আমাদের বোধহয় সহজে নিস্তার নাই। আমেরিকা যা চাইবে তাই দিতে হবে, তাই দেয়া হবে। এবং বিএনপির জন্য আমাদের খারাপ লাগছে যে আমরা কায় মন ও বাক্যে এটুকু আমরা চেয়েছিলাম। এগুলো অলরেডি রেকর্ডেড যে এই মুহূর্তে বিএনপিকে প্রয়োজন। হ্যাঁ, একটা জঙ্গিবাদী শাসন থেকে বিএনপির হাতে সো কল্ড একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গেছে। এটি আমরা অনেক খুশি এটিতে। মানে আল্লাহর শকর আদায় করতে হয়। কিন্তু হ্যাঁ, বাকি যা দেখছি সেটি আমাদের জন্য ভয়ংকর এবং যথেষ্ট অশনি সংকেত। বিএনপি যে পথে পা বাড়াচ্ছে, এটা বিএনপি বিপদে পড়বে, ১৮ কোটি মানুষকে বিপদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি একটু ছোট একটা মতামত রাখতে চাই। হ্যাঁ, শিওর শিওর। অনেক ধন্যবাদ ভাইয়া। অনেকগুলো বিষয় আসছে এর মাঝে। যে নাহিদের একটা বিষয় নিয়ে কথা বলছিল, নাহিদরা মবের বিরুদ্ধে কথা বলছে, সেই বিষয়ে আমি একটু মতামত রাখতে চাই। তো আমি অনেকভাবে ভাবতেছি, বুঝছেন, এই জামাত এনসিপি চোখে স্যাপ দিয়ে কান্না করা শিখে গেছে। এই শাহ আলী মাজারে ওরা হামলা করছে, জামাতের ৩ নেতা গ্রেপ্তার হয়েছে, এবং এরপরে এই যে এবি পার্টি, তারপরে তুষার এরা মিলে এই শয়তানগুলো গিয়ে সেখানে গিয়ে চোখে স্যাপ দিয়ে কান্না করতেছে তাদের জন্য, এবং সেখানে দাঁড়ায় বলতেছে যে শাহ আলী মাজারে হামলার জন্য ছাত্র দল বিএনপি তারা দায়ী। এবং এরপরে নাহিদ বক্তব্য দিচ্ছে যে এই মবের দায় বিএনপি কে নিতে হবে, অথচ গ্রেপ্তার হলো। এইটা মানে আসলে
বিএনপি কে এরা খোঁচাইতে খোঁচাইতে ভাঁজ করে ফেলবে, বুঝছেন? এমন ভাঁজ করবে যে এরপরও বিএনপির শিক্ষা হবে না। যে কি একটা অবস্থা দেখেন। আমি আসলে যে সারা দেখেন প্রত্যেকটা জায়গায় সারা বাংলাদেশে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষককে মব করে সরানো হয়েছে, কতজন শিক্ষক মারা গেছে এই মবের কারণে, শিক্ষকের কথা বলছি। কতজন শিক্ষক হার্ট অ্যাটাক করেছে, কতজন প্রিন্সিপালকে অপসারণ করা হয়েছে, কতজন ব্যাংকের ম্যানেজারকে অপসারণ করা হয়েছে মবের পরে মব করে। জাস্ট খালি বলেছে জুলাই স্পিরিট, এই স্পিরিটের খেলায় যেখানে যেখানে ভাল লাগছে এবং কোনো কারণ নাই। একটা মানুষ দেখেন রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র যখন চলে, এখন যারা বিএনপি ক্ষমতায় আছে, কোন সরকারি কর্মকর্তা যদি একটা প্রোগ্রাম আয়োজন করে সেখানে প্রাইম মিনিস্টারের ছবি রাখবে না বলেন? স্বাভাবিক না এটা? তো এইখানে বা প্রাইম মিনিস্টারের ছবি সম্বলিত কোনো প্রোগ্রামে গেলে তার সেটা ছবি থাকবে না কোনো সরকারি কর্মকর্তার? সে সরকারি কর্মকর্তা না? তো এরকম ভাবে শেখ হাসিনার ছবি সম্বলিত অনেক সরকারি কর্মকর্তা ছিল, এরকম ছবি দেখায় দেখে তাদেরকে দোসর বানায়ে আওয়ামী লীগের মানে নেতাকর্মীর সাথে সম্পৃক্ত বানায়ে তাদেরকে জাস্ট মানে যে পরিমাণ জাহান্নাম বানায় দিয়েছে জীবন, তাদের জীবন, তাদের কর্ম, তাদের রুজি রিজিক সব কেড়ে নেওয়া হয়েছে। তো এই শয়তানগুলো এখন এসে বলছে যে এই মবের দায় বিএনপিকে নিতে হবে। হ্যাঁ, বিএনপি সবচেয়ে বড় একটা সংগঠন হিসেবে এই মব গুলো, এই মববাজদের হাঁটু ফাটায়নি, এর জন্য বিএনপিকে দায় নিতে হবে। যে এই বড় একটা আন্দোলনের পরে বড় একটা বিশাল বড় সংগঠন যারা 220টার মতো 215-16টা 20টা আসন পেয়েছে, তাদের মতো একটা বড় সংগঠন এই ছোট ছোট চুটকা টোকায় মববাজ এদেরকে মানে ঠ্যাং ফাড়ায় সোজা করতে পারে নাই, এটা বিএনপির ব্যর্থতা বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তারেক রহমান, ধন্যবাদ মিজানুর পান্না। পান্না, একজন দর্শক একটা কমেন্ট করেছে, তারেক রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করি, কোনো এরকম আওয়াজ আছে কিনা যে উপপ্রধানমন্ত্রী নিয়ে আপনারা আলোচনা করুন? এই ধরনের কোনো আলাপ অবশ্য আমি শুনিনি এখন পর্যন্ত, একজন দর্শকের কাছ থেকে শুনলাম, আপনাদের জানা থাকলে বলতে পারেন। আর আজকে অনুষ্ঠানটা ছোট করতে চাইলেও আমরা ইতিমধ্যে 30 মিনিট প্রশ্ন বুঝি নাই। একজন দর্শক বললো যে বাংলাদেশে উপপ্রধানমন্ত্রী নিয়ে আলাপ চলছে। দর্শকের কমেন্ট। আমি জানি না বিষয়ে, না আমার জানা নাই। এটা তো পুরনো ইস্যু। জামাত ক্ষমতা আসলে এই নাহিদ ইসলামকে উপপ্রধানমন্ত্রী করতে চেয়েছিল, অথবা জামাতে একটা প্রস্তাব ছিল যদি বিএনপি ক্ষমতায় আসে তাদের আমিরে জামাত ডাক্তার শফিক সাহেবকে উপপ্রধানমন্ত্রী করতে হবে। এসব আলোচনা তো একটা সময় ছিল নির্বাচনের আগে। তো সেই জায়গা থেকে সম্ভবত দর্শক কোনো জায়গা থেকে হয়তো শুনতে পারেন কানাঘুষা বা কোনো চায়ের টেবিলে আড্ডায়, যেমন রাষ্ট্রপতি ডক্টর ইউনূস হবেন না। আপনি কি এ বিষয়ে নিশ্চিত হয়েছেন? মানে কয়েকদিন আগ পর্যন্ত তো রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসের নাম শোনা যাচ্ছিল। তবে আমি আপনাকে এটুকু বলে রাখি, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা এখনো 70%। বিষয়টি কিন্তু এত সহজ না। ভিভিআইপি প্রোটোকল মেনে ঘুরছেন। আমি বিশ্বাস করি ভাই, আমি বিশ্বাস করি এটা, আমি বিশ্বাস করি, কারণ ভেতরে ভেতরে কিছু চলছে। ইউনূস টিম করছে না এরকম মনে হয় না, তারা এখনো অ্যাক্টিভ। ইউনূসের যে টিম তারা এখনো অ্যাক্টিভ। এই শব্দ এভাবে ব্যবহার করলে অনেক হালকা হয়ে যাবে। এখনো অ্যাক্টিভ মানে হয়েছে কি যে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল না, কিন্তু এখনো তারা অনেক জায়গায় তাদের অ্যাক্টিভিটিস বজায় রেখেছে। আসলে তা না, সবই যা হচ্ছে ছক অনুযায়ী হচ্ছে, প্রি প্ল্যান্ড ওয়েতে হচ্ছে। তারা কিন্তু থেমে যায়নি। তাদের অর্ধেক খেলা ছিল শেখ হাসিনা সরকারের করুণ বিদায়। তারেক রহমানরা হয়তো স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে। আমি তো বললাম অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে, যেহেতু কিন্তু পিছনে যে খেলা হয়েছে সে খেলার প্রধান অংশ ছিল আওয়ামী লীগ সরকারের করুণ বিদায়। সেটা তারা সাকসেসফুল হয়েছে, বাকি অর্ধেক সাকসেসফুল হয়নি। কোনটা? সেটা হচ্ছে মৌলবাদী সাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের বিরোধী গোষ্ঠীকে ক্ষমতায় নিয়ে আসা। এটা তারা সফল হয়নি। সেই সফলতার জায়গায় তারা এখনো হাঁটছে। ডিপ স্টেট তো কখনো পিছু হটে না। মার্কিন যুক্তরাষ্ট্র যেই ছক আঁকে 3 দশক 4 দশক পর হলেও তারা সেটি বাস্তবায়ন করে ছাড়ার চেষ্টা করে। সব জায়গাতে সফল হয় তা না। 60-এর দশকে আপনার ভিয়েতনামে সফল হয়নি, কিউবাতে সফল হয়নি, কিন্তু চিলিতে আর্জেন্টিনায় সফল হয়েছে। মানে আমি একেবারে পিছনের দিকে যাচ্ছি, মানে 60-70 দশক আগে। আমি একটু এই বিষয়ে ছোট একটা মতামত রাখি যে
যে আমেরিকার এখানে আমরা তো জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনে অংশগ্রহণ করেছি আমাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্ততা যেটা বললেন, এবং আমি শুকরিয়া আদায় করি কি জানেন, আওয়ামী লীগের হাতে অনেক অস্ত্র ছিল, অনেক লাঠিয়াল বাহিনী ছিল, তারা যদি প্রতিহত করত তাহলে দেশে একটা দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ হতো, এবং হুম, হুম, তারা হুম। নীরবে এই আন্দোলনটাকে মাইনে নিছে, এই পরাজয়টাকে মাইনে নিছে। কিন্তু আমার যে জায়গায় শঙ্কা ছিল, আমি যে জায়গায় দেখছিলাম যে আমেরিকা তো মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশ বিরোধী ছিল, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী ছিল কিন্তু আমেরিকা, এবং তারা কিন্তু এই যে জামাত, রাজাকার, পাক বাহিনী এদেরকে সহযোগিতা করার জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিল, এবং তাদের যে যেটা বললেন তাদের যে এজেন্ডা, দীর্ঘমেয়াদী এজেন্ডা, সেই এজেন্ডার দিকে তারা কিন্তু যাবেই। সেই জায়গা থেকে জামাত কিন্তু তাদেরই একটা মানে পালিত মানে ছাগলের বাচ্চার মতো। এবং পোষ্যপুত্র। জামাত ক্ষমতায় আসলে যেটা হবে, মধ্যপ্রাচ্যে যেরকম আমেরিকার ঘাঁটি করা হয়, এরকম ভাবে ইসলামিক মানে হলো ইসলামিক না, তো জামাত তো ইসলামিক না। আমাদের আমাদের ওস্তাদরা, আমাদের আলেমরা, আমাদের কওমি হুজুররা যারা ইসলামের হেফাজতকারী, তারা তো জামাতকে ইসলামিক সংগঠনের স্বীকৃতি দেয়নি। তো তারপরে এই তথাকথিত জামাত যদি এখানে ক্ষমতায় আসে, আমেরিকার জন্য ঘাঁটি করা সহজ হবে, ইস্টাবলিশমেন্ট করা সহজ হবে, এবং বাংলাদেশকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যে এরকম ছাগলের বাচ্চা বানায় রাখছে, আমাদেরকেও সেরকম ছাগলের বাচ্চা বানায় রাখা তাদের জন্য সহজ হবে। এটাই। আর পূর্ণিমা ভাই, শেষ একটা কথা বলে রাখি, শেষ একটা কথা বলি, তারেক ভাইয়ের সাথে মানে একাত্মতা প্রকাশ করে, একমত পোষণ করে, আওয়ামী লীগকে ফিরতেই হবে, আওয়ামী লীগ ফিরবে। এদেশে স্থিতিশীল রাজনীতির জন্য। আমি আবারও বলি, অভিযোগ তো সবার বিরুদ্ধে আছে। এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি হয়েছে, খুব ভালো নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ 2014, 2018, 2018 তে সবাই অংশগ্রহণ করেছিল, সেখানে চিট করা হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। দিনের ভোট যদি রাতে হয়ে থাকে, তাহলে এইবার তো দিনের ভোট সন্ধ্যায় হয়েছে, তাই না? আগের দিন সন্ধ্যায় হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, তখন বলা হয়, নাসিরউদ্দিন পাটোয়ারি একদম হাটে হাড়ি ভেঙে দিচ্ছে। হ্যাঁ, নাসিরউদ্দিন আর পাটোয়ারি তাদের দ্বিতীয়ত বলা হয় যে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করেছে, তো এককভাবে তো এবারও নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ কৌশল অবলম্বন করেছিল বিএনপিকে মাইনাস করে নির্বাচন করতে, যাতে বাধ্য করা হয় নির্বাচনে না আসতে। আর এবার তো আইন করে আচ্ছা, আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করা হয়েছে, আমি তো এটা আমি আরো আমি আরো এক একটু ধাপ পিছনে নির্বাচন। আমি আমি একটু বলি, আপনার হলো আমার একটা অনুধাবন যে আমেরিকা কখনো ক্ষমতার প্রকৃত মালিকের হাতে ক্ষমতা দিতে চায় না, বাবা, দেশের প্রকৃত মালিককে ক্ষমতায় রাখতে চায় না। দেশের প্রকৃত মালিককে ক্ষমতায় রাখলে তারা মেরুদণ্ড সোজা করে থাকে এবং আমেরিকার স্বার্থ হাসিল হয় না। যেমন ইরানের বর্তমান ইস্টাবলিশমেন্টকে ক্ষমতায় চায় না, এবং হুম, হুম। তারা সেখানে রেজা শাহ পহলভীর ফ্যামিলিকে ক্ষমতায় চায়, কারণ তারা তারা চাকর। ঠিক একইভাবে বাংলাদেশের প্রকৃত মালিক সেই আওয়ামী লীগ, বাংলাদেশের প্রকৃত মালিক হলো বিএনপি। এই দুই প্রক্রিয়ার বাইরে এক ছাগলের বাচ্চাকে আমি আমেরিকা ক্ষমতায় চাই, কারণ তাদেরকে ছাগলের মতো ইউজ করতে পারবে। এই জন্যই আমেরিকার আগ্রহ এই আপনার হলো জামাত ইসলামের দিকে। শুধু আমেরিকার আগ্রহ না, দেখবেন জামাতের সাথে ইউরোপের সঙ্গে তারা ভালো কানেকশন করে দিয়েছে, আরো বিভিন্ন দেশের সাথে ভালো কানেকশন করে দিয়েছে। এবং জামাত একটা বিদেশি শক্তি এবং বহুদেশীয় রাজনৈতিক দল। এই বহুদেশীয় রাজনৈতিক দলটাই হলো দেশের সার্বভৌমত্বের জন্য শঙ্কা। একটা দেশের ইস্টাবলিশমেন্ট যখন ভারতে থাকে, যখন পাকিস্তানে থাকে, তখন ভারতের স্বার্থ বিরোধী কিছু যদি বাংলাদেশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, ঢাকা যখন দিল্লির স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নেবে, তখন ওই জামাতের যে দিল্লি ভিত্তিক সংগঠন আছে, দিল্লি জামাতকে ব্যবহার করে সেই স্বার্থ হাসিল করার জন্য কাজ করবে। ঠিক একইভাবে যখন ঢাকা এবং ইসলামাবাদ নিয়ে কাজ হবে, করাচি নিয়ে কাজ হবে, তখন দেখা যাবে যে ওই জামাতের ওখানে যে ইস্টাবলিশমেন্ট আছে তাকে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থকে বিক্রি করে তাদের স্বার্থকে প্রায়োরিটি দেওয়ার কাজ করবে। এটাই হলো বহুদলীয় বহুদেশীয় যে ইস্টাবলিশমেন্ট গুলো, পলিটিক্যাল দল আছে, এখানে হলো সমস্যা। সেইখানে আওয়ামী লীগ হলো বাংলাদেশীয় ইস্টাবলিশমেন্ট, বিএনপি হলো বাংলাদেশীয় ইস্টাবলিশমেন্ট। অনেকে নেগেটিভলি বলে আওয়ামী লীগ বিএনপি একই মুদ্রা ওপিট। অবশ্যই আওয়ামী লীগ বিএনপি একই মুদ্রা এপিট, এবং এই আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের মালিক এবং বাংলাদেশি এবং বাংলাদেশের জাতীয়তাবাদটাকে ধারণ করে। এছাড়া যারা আছে জামাত বা অন্যান্য, তারা এখনো বাংলাদেশি হতে পারেনি। এখনো তারা পাকিস্তানকে ভালোবাসে, এখনো পাকিস্তানের কোনো নেতা নেত্রী আসলে দৌড়ে গিয়ে সেখানে মিটিং করতে আসে, তাদের বুকের মধ্যে আপনার হলো আল্লাহ ফুসফুস ফুসফুস করে ওঠে। এখনো তাদের মধ্যে ভালোবাসা মানে জিকির দিয়ে ওঠে। তো তারা এখনো বাংলাদেশি হতে পারেনি। সুতরাং এই যে যারা যারা মানে এই জায়গাগুলো আমাদেরকে হলো বিবেচনায় রাখতে হবে।
অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তারেক। আমি আপনার তারেক রহমান, আপনি জার্নিতে আছেন, আপনার জার্নির উদ্দেশ্য সফল হোক এবং আপনি নিজেও স্বাচ্ছন্দ্যে আপনার আম ব্যবসার কথা স্বীকার করেন, সবাইকে বলেন আপনার আমের আমরাও না না, ভোক্তা। আমি একটা হ্যাঁ, জিনিস বুঝলাম না, এই পূর্ণিয়া ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, আম ব্যবসা কি অবৈধ? স্বীকার করা অস্বীকার করার কি আছে? না, না, আমি তো বুঝলাম যেটা না, আপনি এটাকে আপনাদের স্লিপ অফ টাং। অনেকে ছোট করার জন্য বলে, ওনাকে না, ছোট এটা ছোট করার করার কি উদ্দেশ্য আছে? নিয়ে বলে। আরে কি আশ্চর্য ব্যাপার, হ্যাঁ, এটা ছোট করার কি আছে? কি যন্ত্রণা! আরে সে দেশি ফলের ব্যবসা করছে, এটা তো ভালো। সে তো মালটা নিয়ে আসছে না, আপেল নিয়ে আসছে না, ফরমালিন যুক্ত জিনিস নিয়ে আসছে না। এটা তো তারেক এটা তো রহমান, উন্নত। আমি হ্যাঁ, নিজে তারেক রহমান আমের ভোক্তা আমি। না না না, আমি স্যালুট করি, স্যালুট করি, এবং আপনি আমারও আম এইসব ব্যবসার পেয়েছেন? প্রতি এক আম ধরনের বাসায় আকর্ষণ আছে। গেছে? হ্যাঁ, এ, হ্যাঁ, বলছে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পরে কথা বলি। ঠিক আছে, আমি আবার অর্ডার দিয়েছিলাম, যেহেতু বিশ্বস্ত জায়গা তো লাগবে। তো এই যে আমাদের একটা আশা ভরসা স্থলে হয়েছে, হ্যাঁ, মৌসুমী ফল আমরা তারেক ভাইয়ের কাছ থেকে পেতে পারি, একটা অন্যরকম বিশ্বাসের জায়গা। তো এটা তৈরি করাও তো একটা বিষয়। এটা তো কম বিষয় না, কম কথা না। সে যে আমার শুধু পরিচিত কাছের মানুষ, এই জন্য না, বিশ্বাসের জায়গাটা উনি এস্টাবলিশ করেছেন। সো আমি তার কাছে অর্ডার দিচ্ছি, আপনি নিশ্চয়ই তার কাছে অর্ডার দিবেন। আর এটা ছোট করার কি আছে? আমি তো বুঝলাম না। এটা তো অন্যতম বড় একটা ব্যবসা। অবশ্যই। না, আমি একটা দুশ্চিন্তা আমার ভেতরে ঘুরছে, এটা আপনাকে বলে শেষ করব। আপনি দেখেন যে কয়েকদিন আগে যে আমেরিকায় গিয়ে যে সমঝোতাটা স্বাক্ষর করলো, ওই অনুষ্ঠানটার ভিডিও সহ ইউনূস সাহেবের সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সে কিন্তু ফেসবুকে একটা পোস্ট দিয়ে খুব বড়াই করে এটা প্রচার করছে। তার মানে কিছু একটা ভেতরে তাদের এখনো কিছু একটা চলছে, অবশ্যই, এখনো কিছু অবশ্যই। একটা চলছে। হ্যাঁ, সামনে যে হ্যাঁ, আরো কি দেখতে হবে আল্লাহ তাআলা জানে। সেটাই। আমি বললাম যে খেলা অর্ধেক সম্পূর্ণ হয়েছে, তারা সফল হয়েছে। বাকি অর্ধেকটা তারা সফলতার জন্য কাজ করে যাচ্ছে। সফল হবেই, আমি সে কথা বলছি না। তবে চেষ্টা তাদের থাকবে, ষড়যন্ত্র তাদের থাকবে, এখনো রয়েছে। এটাই হচ্ছে মধ্য কথা। যে মানুষের মধ্যে টেনশন দেখেন, একজন দর্শক কমেন্ট করেছে, ভাইয়া সেন্ট মার্টিন তো আমেরিকাকে ঘাঁটি হিসাবে দিয়েছে, কতটুকু সত্যি? হ্যাঁ, তো মানুষের মধ্যে তো দেশ নিয়ে এই দুশ্চিন্তাটা আছে, এই অবশ্যই আছে, দুশ্চিন্তা মানুষের অবশ্যই। মধ্যে আছে, ভাবে আছে। এতদিন বিশ্ববাসী জানত চলমান ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধে পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারী দেশ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করা এবং যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসলামাবাদ ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছিল। কিন্তু 18ই মে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রিপোর্টটি প্রকাশের পরেই পাকিস্তানের ভূমিকা নিয়ে বড় রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে, পাকিস্তানের কথায় যে ইরান আলোচনায় অংশ নিয়েছে, সেই পাকিস্তানের সামরিক বাহিনী সৌদি মাটি থেকে ইরানে হামলা চালানোর জন্য পুরো প্রস্তুতি সেরে ফেলেছে। রয়টার্সের প্রতিবেদনটিতে বলা হয়েছে, পাকিস্তান সৌদি আরবে একটি শক্তিশালী সামরিক বাহিনী মোতায়েন করেছে, যার মধ্যে কয়েক হাজার সৈন্য, যুদ্ধ বিমানের স্কোয়াড্রন এবং অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত আছে। এই মোতায়েন এমন এক সময় ঘটেছে যখন ইসলামাবাদ মানে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। প্রশ্ন উঠেছে, পাকিস্তান কি তাহলে তলে তলে ইরানের সাথে মির্জাফরি করলো? এতদিন ধরে ইরানকে যুদ্ধবিরতির গান শুনিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারা ইরানের বিরুদ্ধে লড়তে সৌদি আরবের হয়ে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ালো। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মার্চ মাসের শেষ সপ্তাহে সৌদি বিমান বাহিনী যে সিরিজ অফ স্ট্রাইকের মাধ্যমে ইরানি ভূখণ্ডে বোমাবর্ষণ করেছিল, সেই হামলায় কি পাকিস্তানের হাত ছিল? বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই হাই স্টেক অফ ডুয়েলের লক্ষ্য কি? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা যে আসিফ মুনিরকে মীর জাফর বলে গালি দেন, সেটি কি তাহলে সত্যি বলে প্রমাণ হতে যাচ্ছে? রয়টার্স 3 জন নিরাপত্তা কর্মকর্তা এবং 2 জন সরকারি সূত্রের মাধ্যমে নিশ্চিত করেছে, ইরান যুদ্ধে পাকিস্তানের ভূমিকা দ্বিমুখী, মানে তারা গাছেরও খাচ্ছে, তলারও কুড়াচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সৌদি আরবে প্রায় 8,000 সৈন্য মোতায়েন করেছে। এটি কেবল একটি প্রতীকী বা প্রশিক্ষণমূলক মিশন নয়, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধ সক্ষম বাহিনী, যা সৌদি আরবের উপর পরবর্তী কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। এই বাহিনীর গঠন এবং কারিগরি সক্ষমতা বিশ্লেষণ করে দেখা যায়, পাকিস্তান তার সবচেয়ে আধুনিক যুদ্ধ সরঞ্জাম এখানে নিযুক্ত করেছে।
মোতায়েনকৃত বাহিনীর মধ্যে উল্লেখযোগ্য হলো একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিমান স্কোয়াড্রন, যাতে প্রায় 16টি JF-17 থান্ডার ফাইটার জেট আছে। এই বিমানগুলো চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এবং এগুলো বহুমুখী সামরিক অভিযানে সক্ষম। JF-17 থান্ডার হলো পাকিস্তানের বিমান বাহিনীর মূল মেরুদণ্ড। এটি দামি বিমানের সাথে সরাসরি টেক্কা দেওয়ার মতো প্রযুক্তি সম্পন্ন, অথচ উন্নয়নশীল দেশগুলোর সামরিক বাজেটের জন্য অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ একটি ফাইটার জেট। এর পাশাপাশি সৌদি আরবের ড্রোন প্রযুক্তি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই সরঞ্জামগুলো পাকিস্তানি বাহিনীর মাধ্যমে পরিচালিত হচ্ছে, তবে এর পেছনে সম্পূর্ণ অর্থায়ন করছে সৌদি আরব। 2026 সালের এপ্রিল মাসের শুরুতে এই সরঞ্জামগুলো সৌদি আরবে পাঠানো হয়েছিল, মূলত ইরানি হামলার পর সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে। যদিও পাকিস্তান সরকার এবং সামরিক বাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে নিরাপত্তা কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী রয়টার্স বলছে এই বাহিনী বর্তমানে উপদেষ্টা ও প্রশিক্ষণমূলক ভূমিকার আড়ালে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যুহ হিসেবে কাজ করছে। পাকিস্তান একদিকে সৌদি আরবে সৈন্য পাঠাচ্ছে, অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে অন্যতম প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। রয়টার্স এবং আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদ বর্তমানে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একমাত্র কার্যকরী যোগাযোগের মাধ্যম। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, যা পরবর্তীতে আলোচনার ভিত্তিতে কয়েক দফা বাড়ানো হয়। গত 11 থেকে 12 এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দেন সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তখন দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন আলোচনায় অনেক বিষয় অগ্রগতি হলেও শেষ মুহূর্তে কোনো আনুষ্ঠানিক চুক্তি সই হয়নি। ইরানি সূত্রগুলো দাবি করছে যে রিফান্স হঠাৎ করে ট্রাম্পের নির্দেশে আলোচনা থেকে পিছু হটেন, কারণ প্রস্তাবটি মূলত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের তৈরি ছিল বলে ধারণা করা হয়েছিল। প্রশ্ন হলো, পাকিস্তান একদিকে ইরানকে আলোচনার টেবিলে বসাচ্ছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে তাক করছে JF-17 থান্ডার বিমান। কেন? ইরানের বিরুদ্ধে লড়তে সৌদি মাটিতে পাকিস্তানের এই সামরিক উপস্থিতির আইনি ভিত্তি হলো গত বছরের 17 সেপ্টেম্বর দেশ দুটির মধ্যে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বা স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, যাকে সংক্ষেপে বলা হয় SMDA। এই চুক্তিটি রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে স্বাক্ষরিত হয়। এই চুক্তির একটি প্রধান ধারা হলো যে কোনো এক দেশের উপর আক্রমণ উভয় দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে, যার অর্থ হলো পাকিস্তানের উপর যদি কেউ হামলা চালায় কিংবা সৌদি আরবের উপর কেউ আক্রমণ করে, তাহলে দেশ দুটি একে অন্যের হয়ে তখন লড়বে। এই চুক্তির সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ দিক হলো পাকিস্তানের পারমাণবিক ছাতা বা নিউক্লিয়ার আমব্রেলা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এর আগে ইঙ্গিত দিয়েছিলেন এই চুক্তির আওতায় সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার অধীনে থাকবে, মানে সৌদি আরবে কেউ আক্রমণ চালালে পাকিস্তান তার উপর পারমাণবিক হামলা চালাবে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে পাকিস্তানের অর্থনীতি এখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ঋণের বোঝায় দেশটি মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে। এই চুক্তির পরপরই সৌদি আরব পাকিস্তানকে বিলিয়ন ডলারের ঋণ ও নগদ অর্থ সহায়তা দিয়ে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সচল রাখতে সাহায্য করেছে। পাকিস্তান তাদের প্রয়োজনীয় তেলের বড় অংশ সৌদি আরব থেকে বাকিতে এবং সহজ শর্তে পাচ্ছে। সৌদি আরবে প্রায় 27 লাখের বেশি পাকিস্তানি শ্রমিক কাজ করেন, যা থেকে প্রতি বছর প্রায় 6 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাকিস্তানে আসে। আপাতত সৌদি সরকার এসব পাকিস্তানিকে দেশে ফেরত পাঠাচ্ছে না, ফলে নিজের অভাব দূর করতে কৌশলে ইরানের বিরুদ্ধে সৌদির হয়ে লড়ার সব আয়োজন করে ফেলেছে পাকিস্তান। রয়টার্সের প্রতিবেদনে সূত্রগুলো দাবি করেছে সৌদি আরবের উপর কোনো বড় ধরনের আক্রমণ হলে পাকিস্তান তার পারমাণবিক ক্ষমতা সহ সব ধরনের শক্তি প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তিটির শর্তগুলো গোপনীয়। সেসব শর্ত অনুযায়ী প্রয়োজনে পাকিস্তান সর্বোচ্চ 80,000 সৈন্য সৌদি আরবে পাঠাতে পারবে। এটি ছিল দক্ষিণ এশিয়ার কোনো পারমাণবিক শক্তিধর দেশের সাথে মধ্যপ্রাচ্যের কোনো দেশের প্রথম আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি। বিশ্লেষকরা মনে করেন এই চুক্তিটি এই অঞ্চলের কৌশলগত ভারসাম্যে একটি বড় ধরনের পরিবর্তন এনেছে। অনেক বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির উপর সৌদি আরবের আস্থা কমে যাওয়ার কারণেই
তারা পাকিস্তানের সাথে এই ধরনের চুক্তি করতে বাধ্য হয়েছে। যেমন 2025 সালের 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলা মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা ভাবনায় আমূল পরিবর্তন আনে। লেক তাইফিয়াতে অবস্থিত একটি আবাসিক কমপ্লেক্সে হামাস নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। ইসরায়েলি F-15 এবং F-35 যুদ্ধ বিমান থেকে 10টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা কাতার সরকারের জন্য ছিল অত্যন্ত অবমাননাকর। দোহা হামলার পর সৌদি আরব বুঝতে পারে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও তাদের ভূখণ্ডে বিদেশি হামলা প্রতিরোধের নিশ্চয়তা নেই। এই নিরাপত্তাহীনতা থেকেই সৌদি আরব দ্রুত পাকিস্তানের সাথে SMDA স্বাক্ষর করে এবং নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুমুখী করার উদ্যোগ নেয়। দোহা হামলা কেবল কাতারের জন্য নয়, বরং পুরো জিসিসি অঞ্চলের জন্য একটি সতর্ক বার্তা ছিল যে আঞ্চলিক স্থিতিশীলতা এখন অত্যন্ত ভঙ্গুর। প্রশ্ন দেখা দিয়েছে, সৌদি আরব এরই মধ্যে যে ইরানে বিমান হামলা চালিয়েছে তাতে কি পাকিস্তানের হাত ছিল? রয়টার্স এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সৌদি আরব গত মার্চ মাসের শেষ ভাগে ইরানের অভ্যন্তরে গোপনে সরাসরি সামরিক হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এটি প্রথম ঘটনা যেখানে সৌদি বিমান বাহিনী প্রক্সি বা কোনো ছায়াঘুষির উপর নির্ভর না করে সরাসরি ইরানের মূল ভূখণ্ডে আঘাত এনেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী এটি কোনো একক হামলা ছিল না, বরং মার্চ মাসের শেষ সপ্তাহে, বিশেষ করে 25 থেকে 31 মার্চের মধ্যে সৌদি বিমান বাহিনী বেশ কয়েক দফায় বা সিরিজ অফ স্ট্রাইকস এর মাধ্যমে ইরানি ভূখণ্ডে বোমা বর্ষণ করে। হামলাগুলো মূলত সৌদি বিমান বাহিনীর যুদ্ধ বিমান যেমন F-15S ব্যবহার করে নিখুঁত গাইডেড বোমার সাহায্যে চালানো হয়। ফেব্রুয়ারি মাসের শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর ইরান সৌদি আরবের রায় তানুকা তেল শোধনাগারে, রিয়াদের বিমানবন্দর এবং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালায়। শুধু 25 থেকে 31 মার্চের মধ্যেই সৌদির উপর 105টিরও বেশি ড্রোন মিসাইল ছোড়া হয়েছিল। এর জবাবে সৌদি আরব এই গোপন কাউন্টার অ্যাটাক বা পাল্টা হামলা শুরু করে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন সৌদি আরবের একার পক্ষে তখন এই ধরনের আগ্রাসী ও গোপন সামরিক হামলা চালানো সম্ভব ছিল না। দর্শক, পাকিস্তান সৌদি আরবের হয়ে লড়ার জন্য প্রস্তুতি নিলেও নিজ দেশের ভিতরেই তাদের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনকভাবে ভেঙে পড়েছে। চলতি বছরের গ্লোবাল টেররিজম ইন্ডেক্স অনুযায়ী পাকিস্তান তালিকার শীর্ষে অবস্থান করছে। টিটিপি এবং BL এর মতো গোষ্ঠীগুলো খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে ব্যাপক হামলা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের এই দ্বিমুখী ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। ইমরান খানের সমর্থকরা এবং অন্যান্য বিরোধী গোষ্ঠীগুলো সামরিক নেতৃত্বের এই নীতিকে মীর জাফরের ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার সাথে তুলনা করছে। তাদের মতে, সেনাবাহিনী যখন বিদেশের যুদ্ধ ও মধ্যস্থতা নিয়ে ব্যস্ত, তখন তারা নিজ দেশের সীমানা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন রয়টার্সের প্রতিবেদনে প্রকাশিত পাকিস্তানের এই সামরিক মোতায়েন খুবই বিপজ্জনক স্টেপ। পাকিস্তান নিজেকে একটি হিঞ্জ স্টেট বা সংযোগকারী রাষ্ট্র হিসেবে এতদিন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু ট্রাম্পের চীন সফরের পর আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে, কারণ ট্রাম্প এতটা শূন্য হাতে চীন থেকে ফিরেছেন যে তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার স্বার্থেই হয়তো তাকে আবার ইরানে হামলা শুরু করতে হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্প আর নেতানিয়াহু ঈদুল আজহার আগে এই হামলা শুরু করতে পারে। আর যদি আবার হামলা শুরু হয়, এবার মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে, যা থেকে বাদ পড়বে না সৌদি আরবও। সেটি হলে পাকিস্তানের থান্ডার বিমান উড়ে যাবে ইরান সীমান্তে। আর তাহলে কি ইরান চেয়ে চেয়ে দেখবে? পাকিস্তানের সাথে ইরানের প্রায় 900 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত আছে। ইরানের সাথে সরাসরি কোনো দ্বন্দ্বে জড়ানো পাকিস্তানের নিরাপত্তার জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে, কারণ পাকিস্তান এরই মধ্যে পূর্ব সীমান্তে ভারত এবং পশ্চিম সীমান্তে আফগানিস্তান নিয়ে নানামুখী চাপে আছে। এই অবস্থায় ইরানের সাথে আরেকটি সক্রিয় সীমান্ত সংঘাত তৈরি করা পাকিস্তানের অর্থনৈতিক ও সামরিক সামর্থ্যের বাইরে। কিন্তু রয়টার্সের রিপোর্ট অনুযায়ী যদি সৌদি আরব গোপনে ইরানে আক্রমণ করে থাকে এবং সেখানে পাকিস্তানি সৈন্য বা বিমান মোতায়েন থাকে, তবে ইরানের দৃষ্টিতে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে।
ইরান এটিকে পাকিস্তানের ডুয়েল রোল বা দ্বিমুখী আচরণ হিসেবে দেখবে। তেহরান মনে করতে পারে পাকিস্তান একদিকে শান্তির কথা বলছে, অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সৌদি আরবকে সামরিক প্রোটেকশন দিয়ে ইরানের উপর চাপ সৃষ্টি করতে সাহায্য করছে। সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিতে প্রাণের সঞ্চার করেছে, তবে ইরানের সাথে সম্পর্কের টানাপোড়েন তাকে একটি চিরস্থায়ী ঝুঁকির মুখে ঠেলে দিবে। ইরান এখন যুদ্ধবিরতির টেবিলে পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে তীব্র আপত্তি তুলবে। পাকিস্তান যদি দ্রুত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে প্রমাণ করতে না পারে যে সৌদি আরবের গোপন হামলার সাথে তাদের কোনো যোগসূত্র ছিল না, তবে মধ্যস্থতার মিশন ব্যর্থ হতে বাধ্য। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।